তো আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকেও বরাবরের মতো চলে আসলাম বিউপির জিকের সম্ভাব্য যে কোশ্চেন সলভ আমাদের পর্বে। সো আমরা আজকে বিউপি কোশ্চেন 2022-23-এর যে সম্ভাব্য কোশ্চেন আছে, সম্ভাব্য বলতে একেবারেও সম্ভাব্য না, এর আপনারা 70% এটা অ্যাসিওর বা নিশ্চয়তা দেওয়া যায়, আপনাদেরকে গ্যারান্টি দেওয়া যায় যে এগুলো আসছিল কোশ্চেন হিসাবে। তো এখন দেখি ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, মানে আমাদের মানবিক অনুষদে যে কোশ্চেনটা আসছিল আর কি, জিকে কোশ্চেন। সো আমরা এখন দেখব যে দেখেন টোটাল কোশ্চেন আছে এটা মোট 40, আর টোটাল মার্কস হচ্ছে 40, অর্থাৎ পার কোশ্চেনে 1 মার্ক এটা হচ্ছে। আর কোশ্চেন হবে আপনার ইংলিশে 4টা করে এমসিকিউ থাকবে, মানে আমি বরাবর বলে নিচ্ছি কারণ অনেকে হয়তো প্রথম পার্টটা নাও দেখতে পারে। যাই হোক, তো দেখেন এটা হু রোড দ্য পোয়েম সেপ্টেম্বর অন যশোর রোড, এটা কে লিখছেন, এই যে পোয়েমটা কে লিখছেন সেপ্টেম্বর অন যশোর রোড। তো এটা তো আমি জানি কারণ যশোর আমার বাসা। সো সেপ্টেম্বর অন যশোর রোড যখন আমরা দেখছি, মানে এই যে যশোর রোড এটা কিন্তু খুলনা আর যশোরের মাঝামাঝি মোটামুটি। তো সেপ্টেম্বর অন যশোর রোড ইংরেজি ভাষায় এটা সেপ্টেম্বর অন যশোর রোড, বিখ্যাত মার্কিন কবি অ্যালেন্স গিন্সবার্গ রচিত একটা কবিতা। পরে পরে এটা গানে রূপান্তরিত হয়। তো এর মোট লাইন ছিল কি 152 লাইন। এই যে এটা সেপ্টেম্বর অন যশোর রোড, এর মোট লাইন সংখ্যা কত 152। তো আপনাদের সুবিধার্থে দেখেন আমি এই আমরা তো এটা জেন শুনে যাই যে সেপ্টেম্বর অন যশোর রোড, হ্যাঁ মানে কবিতাটা এমন এমন নামটাই শুনে যায়, বাট দেখি না কোনো সময় লাইনগুলো। সো দেখে নি, মিলিয়ন্স অফ বেবিস ওয়াচিং দ্য স্কাইজ বেলি সোলেন বিগ রাউন্ড আইস অন যশোর রোড লং বাম্বু হার্টস নো প্লেস টু শিট বাট স্যান্ড চ্যানেল রাটস millions of fathers in rain, millions of mothers in pain, millions of brothers in oh, millions of sisters nowhere to go। তো এটা কি বুঝলেন যে শরণার্থীদের যে ঢলটা নামছিল মানে যুদ্ধ চলাকালীন সময়ে, তো এইটার জন্যই শরণার্থীদের যে দুঃখ দুর্দশা তুলে ধরা সম্ভব হয় এটার মাধ্যমে। তো যাই হোক, এইগুলা আপনারা একটু মানে জাস্ট একটু দেখে রাখবেন, দ্যাটস এনাফ। আর যতটুকু আমরা জানলাম এটাই এনাফ যে অ্যালেন গিন্সবার্গ এটা লিখছে, আর 152 লাইন এর ছিল মোট 152 লাইনের, এটাই এনাফ। এর এমসিকিউ হয়তো ছিল যে এর যে এটা কে লিখছে জাস্ট, তো অ্যালেন গিন্সবার্গ এটা লিখছে। আর এর লাইন সংখ্যা কত 152, এর বেশি কি এটা আসা সম্ভব? আসা সম্ভব না। বা এটা আসতে পারে কিভাবে, আর রিলেটেড উইথ কি 1971 71-এর সাথে সম্পর্কিত, এইটা 3 ধরনের আসতে পারে সর্বোচ্চ গেলে। তো দেখেন এই যে যশোর সীমান্তে বনগা পেরিয়ে বাংলাদেশ যশোর সীমান্তে পৌঁছেন গিন্সবার্গ, দুর্দশা প্রত্যাখ্যা করেন সেটা অনুযায়ী সে লিখেন আর কি। আর এটার মাধ্যমে দেখেন আমাদের সুবিধা হয়েছিল কি অর্থ সংস্থান, মানে এই যে অসহায়দের জন্য শরণার্থীদের জন্য অর্থ সংস্থান করা পসিবল হয়েছিল আর কি। এখন আসি, হাউ মেনি পিপল ওয়ার অ্যাওয়ার্ডেড দ্য বীর প্রতীক ফর দেয়ার কন্ট্রিবিউশন ইন দ্য লিবারেশন ওয়ার ইন 1971 426। তো আমাদের পার্ট বিউপি করছেন পার্ট 1-এ আমি কয়জন বীর প্রতীক বা কয়জন বীর বিক্রম, আমি এগুলা দেখেন বীর বিক্রম নিয়ে একটা লাইন ছিল, সেটা আমি কি এক্সট্রা কোনো এক্সপ্লেইন দিছিলাম না, কারণ কি আমার এইখানে এক্সপ্লেইন করা আছে। সো তো দেখি বীর শ্রেষ্ঠ মোট 7 জন, বীর উত্তম মোট 69 জন। তো বীর উত্তম আমরা তো জানি বঙ্গবন্ধুর যে দেহরক্ষী কর্নেল জামিল, উনি কিন্তু পরে এর ভিতরে অ্যাড হয়, সো 69 এখন বর্তমানে। আর বীর বিক্রম হচ্ছে 175। আর বীর প্রতীক 426 জন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায় দণ্ডিত হওয়ার কারণে বর্তমানে এখান থেকে বাদ পড়ছে কিছু লোক, 2 জন খুনি বাদ পড়ছে। সো বর্তমানে কি 424 জন। তাহলে টোটাল বর্তমানে এটা দেখেন মোট হচ্ছে 426 জন ছিল বীর প্রতীক, তো বর্তমানে কি 424 জন আর কি। হু ইজ দ্য মেইন আর্টিস্ট অফ কনসার্ট ফর বাংলাদেশ হেল্ড ইন 1971। তো এইটার যে মিনিংটা, এটা তো খুব হার্ড কোনো মিনিং না, খুবই একটা ইজি একটা মিনিং বেরোচ্ছে। দেখেন মেইন আর্টিস্ট মানে প্রথম শিল্পী কে ছিলেন, প্রধান শিল্পী কে ছিলেন কনসার্ট ফর বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের জন্য যে কনসার্ট 51 বছর আগে হয়েছিল। মানে এটা মনে রাখার দরকার নেই কারণ এটা তো আপডেট হইতেই থাকবে যত বছর পরে যাবে। বাট এটা কি মেডিসন স্কোয়ারে যে হয়েছিল, আর এখানে যে রবি শঙ্কর ছিল, আর যেখানে জর্জ হ্যারিসন এটা প্রধান শিল্পী ছিলেন, এইগুলাই মেন। সো আমরা দেখি 1971-এর 1 আগস্ট দিনটি ছিল রবিবার, নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে ভিড় জমেছিল 40,000 দর্শকের। তাহলে টোটাল কি অ্যারাউন্ড অলমোস্ট অ্যাবাউট প্রায় 40,000
এখানে অডিয়েন্স ছিল। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে ও অর্থ সংগ্রহের লক্ষ্যে আয়োজন করা হয়েছিল কনসার্ট ফর বাংলাদেশের। কনসার্ট ফর বাংলাদেশের আয়োজনে ছিলেন ভারতীয় সেতার বাদক ওস্তাদ রবিশঙ্কর। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট যে এইখানে রবিশঙ্কর ছিল। আর হ্যাঁ, আর এইখানে তার বন্ধু সাবেক বিটলস সঙ্গীত দলের গিটার বাদক জর্জ হ্যারিসন। জর্জ হ্যারিসন মেন, আর সাথে ছিল কি রবিশঙ্কর। এতে অংশ নিয়েছিলেন আরও কারা শিল্পী, এগুলো কিন্তু মনে রাখতে হবে। বব ডিলান, এরিক ক্ল্যাপটন, জর্জ হ্যারিসন, বিলি ফ্রিস্টন, লিওন রাসেল, ব্যাট ফিঙ্গার অ্যান্ড রিঙ্গো রকিস্টারের মতো তারকারা। তো জাস্ট আমাদের এগুলো একটু মনে রাখতে হবে। দেখেন অর্থ সংস্থান কত সম্ভব পসিবল হয়েছিল, 43,418 মার্কিন ডলার। এটা কিন্তু কম না, সেই আমলে অনেক। এটা বলা যেতে পারে 1970-এর ভোলা ঘূর্ণিঝড় তথা 1970-এর ভয়াবহ ঘূর্ণিঝড়ের কারণে অধিকাংশ বাঙালি এমনিতেই ছিল অসহায়। এই সমস্যা নিয়ে বিখ্যাত বাঙালি সেতার বাদক তার জর্জ হ্যারিসনের সাথে আলাপ করেন, একটা কনসার্টের আয়োজন করেন। শরণার্থীদের দুর্দশার বিষয়টি হ্যারিসনের মনে সাড়া দেয়, আর তিনি ম্যাডিসন স্কোয়ারে এটা অনুষ্ঠানের আয়োজন করেন। তো জাস্ট আমার দেখেন একটা সহজ কোশ্চেন করছিল, আমি তো অনেক ব্যাখ্যা দিলাম, কারণ আমাদের তো নেক্সটের জন্য পড়তে হয়, আমাদের তো জাস্ট কোশ্চেন সলভ করলে হবে না, আমাদের কি মানে জ্ঞান অর্জন করতে হবে। জিকে মানে কি জ্ঞান অর্জন করা, এর কোনো সাজেশন হয় না। এর সাজেশনের আশা করলে দেখা যাচ্ছে আপনার মেরিট লিস্ট একেবারে ছুটে চলে যাবে, টপ লিস্ট থেকে একেবারে ব্যাকে চলে যাবেন, লিস্ট লোয়েস্টে চলে যাবেন। তো হোয়াট ইজ দ্য ফার্স্ট অপারেশন অফ দ্য নেভি টাইম অফ বা ডিউরিং লিবারেশন ওয়ার? তো নেভির প্রথম অপারেশন কোনটা ছিল? এটা কিন্তু এটা বিখ্যাত, আমরা জানি অপারেশন জ্যাকপট। তো এতে মোট পাকিস্তানি বাহিনীর কয়টা জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল এইটাই মেইন। সেটা হচ্ছে কি মোট 26টা জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সাথে আমরা মনে রাখবো নৌ কমান্ডোরা একযোগে মংলা, চট্টগ্রাম, চাঁদপুর, নারায়ণগঞ্জ বন্দর আক্রমণ করে এবং পাকিস্তান বাহিনীর 26টি পণ্য সমরাস্ত্রবাহী জাহাজ ও গানবোট ডুবিয়ে দেয়। মুক্তিযুদ্ধ চলাকালে 11টি সেক্টরে ভাগ ছিল, তো আমরা জানি তার মধ্যে 10 নং সেক্টর কি ছিল? সমুদ্র অঞ্চল। সেটা কাদের অধীনে ছিল? নৌ কমান্ডোদের অধীনে, মূলত সমুদ্র উপকূলবর্তী নদী সমুদ্র অঞ্চল এর অধীনে। যাই হোক, তো দ্যাটস এনাফ আমাদের জন্য। 1971-এর 15ই আগস্ট, তো এই যে সালটা একটু মনে রাখবেন আপনারা, এটা কিন্তু মনে রাখা অনেক সহজ, কারণ 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি হত্যা হয়েছিল। আরো একটা জিনিস মনে রাখা যাবে যে ভারতের স্বাধীনতা দিবস, কারণ আমরা জানি 1947-এর 14ই আগস্ট পাকিস্তান প্রথমে স্বাধীনতা লাভ করে, অ্যান্ড দেন তারপরে 1947-এর 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। তো আমরা এইভাবে যে কোনো একটা সাল মনে রাখতে গেলে আমরা 3-4টা আমরা কোরিলেট করে মনে রাখার চেষ্টা করবো। এখন আসি, হু হু ওন দ্য নোবেল পিস প্রাইজ ইন 2022। দেখেন 2022-এ কে নোবেল পিস প্রাইজ পাইছিল। তো এটা যেহেতু 2022-23 শিক্ষাবর্ষের শেষ, সো তখন তো এই কোশ্চেনটা আসা স্বাভাবিক। তো আমরা এই নোবেল পিস প্রাইজের ব্যাপারে কি আপডেট থাকতে হবে অলওয়েজ। তো আসি, দ্য 2022 পিস প্রাইজ ওয়াজ অ্যাওয়ার্ডেড টু হিউম্যান রাইটস অ্যাডভোকেটস অ্যালিস বিয়াস্টিস্কি ফ্রম বেলারুশ, দ্য রাশিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন মেমোরিয়াল অ্যান্ড দ্য ইউক্রেনিয়ান। দেখেন এখানে কিন্তু কি প্রথমে আমরা বলতেছি যে একজন মানবাধিকার বিষয়ক কর্মী, আর একজন কি, আর দুইটা কি সংস্থা, একটা হচ্ছে রাশিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন মেমোরিয়াল অ্যান্ড ইউক্রেনিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন সেন্টার ফর সিভিল লিবার্টিস। তো দুইটা সংস্থা আর একটা ব্যক্তি 2022 সালে পাইছিল আর কি। তো এটার সম্পর্কে কি আমাদের আপডেটেড থাকতে হবে অলওয়েজ। তো নোবেল পিস প্রাইজটা বেশ ইম্পর্টেন্ট, নোবেল পিস প্রাইজ। আর বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি 21-এ, আর যদি চলচ্চিত্র জগতের আর যদি এক্সট্রা কিছু বলি, তার মধ্যে আছে পুলিৎজার আছে, জাস্ট এরকম মনে রাখা যায় আর কি। অস্কারটা মনে রাখা লাগে না যেহেতু এটা চিত্র জগতে। হুইচ সাউথ এশিয়ান কান্ট্রি র্যাঙ্ক ফার্স্ট অ্যাজ জেন্ডার ইকুয়ালিটি? দেখেন এটা কিন্তু বলতেছ না যে বিশ্বে, জাস্ট এটার মিনিং করেন যে দক্ষিণ এশিয়ায় নারীদের সমতায়নে বা নারীদের ক্ষমতায়নে উচ্চ কোন দেশ? অবশ্যই এটা অবভিয়াসলি বাংলাদেশ হচ্ছে নারীদের ক্ষমতায়নে হাইয়েস্ট পজিশনে র্যাঙ্কিং এ আছে, বাট বিশ্বে না, এটা মনে রাখতে হবে। তো আমরা দেখি দ্য গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স অ্যানুয়ালি বেঞ্চমার্কস দ্য কারেন্ট স্টেট এভলিউশন অফ জেন্ডার প্রায়োরিটি অ্যাক্রস দ্য কান্ট্রি। কি ডাইমেনশন মানে কিছু লক্ষ্যমাত্রা আছে, তার মধ্যে আছে কি ইকোনমিক পার্টিসিপেশন, অপরচুনিটি। দেখেন অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর যে যোগদান বা অর্থনৈতিক কাজে যে সুযোগ, এডুকেশনাল অ্যাটাইনমেন্ট, শিক্ষায় শিক্ষাক্ষেত্রে সংশ্লিষ্টতা, হেলথ আর সার্ভাইভাল, পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট অর্থাৎ রাজনৈতিক এম্পাওয়ারমেন্ট আছে কিনা, এইসব বিষয়ে খেয়াল রাখে আর কি। তো আপনারা তো জানেন যে বাংলাদেশের একটা গার্মেন্ট শিল্পর যে বৃহৎ এক শ্রমিক, সেটা কি বাংলাদেশে
বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নিযুক্ত আছে। গার্মেন্ট শিল্পের প্রধান শ্রমিক কিন্তু নারী। এই একটা পয়েন্ট ওয়ান গেল। আর আমাদের পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টের কথা যদি বলি, এটা কিন্তু বলা লাগে না যে আমাদের কিন্তু নারীর জন্য মোট 50টা আসন সংরক্ষিত কিন্তু আছেই পার্লামেন্টে, আর বাদ বাকি কিন্তু চাইলেও লড়তে পারে নারীরা। সো পলিটিক্যাল ক্ষেত্রে, আর আমাদের তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কি মহিলা। সো দেখেন, এইসব হিসেব বিবেচনায় কিন্তু পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টে বাংলাদেশ যথেষ্ট এগিয়ে মহিলাদের সমতায়নে। এখন আসি, বাংলাদেশ হ্যাজ র্যাঙ্ক ফার্স্ট অ্যামং সাউথ এশিয়ান কান্ট্রিজ ইন টার্মস অফ জেন্ডার পার্সিয়ালিটি। জাস্ট এটা তো পড়লাম, এখন আমরা এটা স্কিপ করি। উইথ স্কোর অফ, দেখেন বাংলাদেশের স্কোরটা আছে 72.2। অনেকে হয়তো মনে করতে পারে যে বাংলাদেশ ভারতের থেকে লোয়েস্ট, তো কেমনে হইলো। না, এটা মেটার না, বাট নারীর সমতায়নে কিন্তু বাংলাদেশ অনেক এগিয়ে, এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই, যেহেতু নারীরা কিন্তু বাংলাদেশে যথেষ্ট এগিয়ে। এখন আসি, হোয়াটস দ্য প্রিভিয়াস নেম অফ সুইজারল্যান্ড। জাস্ট আমাদের আমাদের কাছে চাইছে যে সুইজারল্যান্ডের পূর্ব নামটা কি। তো সুইজারল্যান্ডের পূর্ব নামটা কি, আমরা জাস্ট একটা চেক দিয়ে এখানে আমরা মাস্ট পেয়ে যাবো, যেহেতু আমি এটা রাখছি এই কারণেই। দেখেন, হেলভেটিয়া, সুইজারল্যান্ডের প্রিভিয়াস পূর্ব নাম হেলভেটিয়া। জাস্ট আপনারা একটা স্ক্রিনশট এখানে নিয়ে নেন, আর আমি জাস্ট একবার প্লেন রিড করি এটা। তো সাধারণ জ্ঞান কিন্তু জানার জন্য পড়তে হবে, কোনো সময় ভাবা যাবে না যে এই কথাটা অপ্রয়োজনীয়, এটা একটু স্কিপ করি না। যা বলছি সবগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবেন একটা অ্যাডমিশনের শিক্ষার্থী হিসাবে। আর সাধারণ জ্ঞান কিন্তু পেশারের কিছু না, জানার জন্য, বিনোদনের জন্য যদি পড়তে পারেন তো খুব ভালো কিছু করতে পারবেন আর কি। তো বাংলাদেশের পূর্ব নাম পূর্ব পাকিস্তান জানি, জার্মানি, ডাইসল্যান্ড, জাপান, নিপ্পন, চীন, ক্যাথে, ইরান, পারস্য, নেদারল্যান্ড, হল্যান্ড, ইথিওপিয়া, আবিসিনিয়া, এটা কিন্তু জানি। সোমালিল্যান্ড, ভারত হিন্দুস্তান নামে, ইস্তাম্বুল কনস্টান্টিনোপল নামে পরিচিত, জানি তো এটা যে কনস্টান্টিনোপল নামে পরিচিত ছিল ইস্তাম্বুল। তো এখন আসি কম্পুচিয়া, কম্বোডিয়া। এখন আসি ফ্রান্স, দাগল, বেইজিং, পিকিং নামে, তাইওয়ান, ফরমোজা নামে, মায়ানমার, বার্মা, ইয়াঙ্গুন, রেঙ্গুন নামে। অর্থাৎ কি, ইয়াঙ্গুন ছিল কি মায়ানমার যে বার্মার যে রাজধানী, সেটা বর্তমানে রেঙ্গুন নামে পরিচিত। গায়ানা, ব্রিটিশ গায়ানা নামে পরিচিত। এইগুলো শহরের নামও দেখেন চলে আসছে। জাস্ট এগুলো একটু জাস্ট একবার মানে স্ক্রিনিং করে নেবেন, চোখ দিয়ে দ্রুত বুলাই চলে যাবেন। জাস্ট এগুলো সময় নষ্ট করার কিছু নেই, স্ক্রিনিং করলে একবার আশা করি মনে থাকবে। মাঞ্চুরিয়া, মানসুকিও। আচ্ছা, মানচুরিয়া কি, এটা কিন্তু জানি আমরা। মানচুরিয়া হচ্ছে আমাদের জাপানের একটা ঘাঁটি। সেটা হচ্ছে কি, খুবই বিখ্যাত, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খুবই একটা মানে বিখ্যাত একটা ভূমিকা পালন করেছে এই যে মাঞ্চুরিয়া। মানে প্রথম বিশ্বযুদ্ধের সময় আমরা দেখছি মানচুরিয়া যে ঘাঁটি, মানে বেশ বিখ্যাত একটা ঘাঁটি। ইন দ্য অ্যাবসেন্স অফ প্রেসিডেন্ট হু পারফর্ম হিজ রেসপন্সিবিলিটিস, এটা কিন্তু বাংলাদেশের কথা বলা হয়েছে। মানে এখানে অপশন দেওয়া ছিল চারটা, মানে চারটা এমসিকিউ দেওয়া ছিল। এখন আসি, তো চারটা এমসিকিউ ছিল। তো এমসিকিউ তো বারবার বলতেছি, তো এইটাও জানি রাখেন যে অনেকের সবসময় মনে না থাকে। এমসিকিউ হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। তো যাই হোক, চারটা দেওয়া ছিল। এখানে চারটা যেহেতু অপশন নাই, তাই আমি আরেকবার বলে নিলাম মজা করে। তো যাই হোক, উপস্থিতি প্রভৃতির কালে রাষ্ট্রপতির পদে স্পিকার, এটা দেখেন বাংলাদেশের সংবিধানের 54 অনুচ্ছেদে আছে এটা। তো সংবিধানে তো মোট 153টা অনুচ্ছেদ আছে, তো আপনাদের এরকম অনুচ্ছেদ মনে রাখা লাগে না। জাস্ট এটা মনে রাখলেই হবে যে বাংলাদেশের রাষ্ট্রপতির অনুপস্থিতিতে স্পিকার কি ভূমিকা পালন করে। আচ্ছা, আরো একটা জিনিস বলে রাখি, যে স্পিকার কিন্তু অনেক সময় মনে হয় যে মিনিস্টারের থেকে কম কেনা পদটা না। স্পিকার কিন্তু যে আমরা বলি মানে একটা সম্মানী পদ বলা যেতে পারে স্পিকারের পদটা, যে কোনো দেশে। ঠিক আছে, যে দেশে পার্লামেন্টারি মানে গভর্নমেন্ট সিস্টেম মানে সংসদীয় পদ্ধতির সরকার আছে, স্পিকার কিন্তু সভা মানে টোটালি নিয়ন্ত্রণ করে থাকে। মানে যে সভাটা হয় আর কি পার্লামেন্টে, সেটার নিয়ন্ত্রণ। স্পিকার কিন্তু বেশ একটা সম্মানী আর গুরুত্বপূর্ণ পদ যে কোনো দেশের ক্ষেত্রে। হুইচ ইজেন্ট চ্যালেঞ্জ অফ ব্লু ইকোনমি। আচ্ছা, আমরা ব্লু ইকোনমি তো জানি যে সমুদ্র অর্থনীতি। অর্থাৎ দেখেন, আগে তো এত জাহাজ বিদ্যায় এত মানে উন্নতি ছিল না। এখন বর্তমানে অনেক কিছু আবিষ্কার হয়েছে। বর্তমানে তেল, খনিজ এগুলা কি উত্তোলন সম্ভব হচ্ছে, পসিবল হচ্ছে কি নানা নানা মানে ডিফারেন্ট ডিফারেন্ট যে মানে প্রযুক্তি বা আমাদের কাছে যে আবিষ্কার হয়ে গেছে, ফলে আমরা কি সমুদ্রের যথেষ্ট সম্পদ আহরণ বা গবেষণা রিসার্চ আমাদের কি পসিবল হয়েছে। এইটাই কি সমুদ্র অর্থনীতি। যে সমুদ্র দেখেন, বিশ্বব্যাংকের সুনীল অর্থনীতি বলতে অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নত জীবিকার সংস্থান, সামুদ্রিক পরিবেশকে বোঝায়। 1994 সালে অধ্যাপক গুন্টার পাওলি, তো এটার প্রবক্তাকে 1994 সালে অধ্যাপক গুন্টার পাওলি এগুলা করে থাকে আর কি। তো দেখি আমরা, হুইচ ইজেন্ট চ্যালেঞ্জ অফ ব্লু ইকোনমি। তো আমাদের একটা মানে এমসিকিউ টু সাইডটা দিয়ে একটা বলছিলেন যে কোনটা এখানে ব্লু ইকোনমির পার্ট না, মানে চ্যালেঞ্জের পার্ট না। তো ব্লু ইকোনমির অবশ্যই চ্যালেঞ্জ বা অন্তরায় কি আমাদের এখানে, বাধা কি, তো জানবো। দক্ষ জনবলের অভাব আছে কিনা, হ্যাঁ অবশ্যই আছে। কারণ আমরা যখনই একটা রিসার্চ করতে যাই, তখন আমরা বাইরের দেশ থেকে আমরা লোক হায়ার করে আনি। সো
বা ভাড়া করে আনি। তো এটা কি দক্ষ জনবলের অভাব আছে, যেহেতু আমরা এই ধাপে নিউ। এখন আসি সমুদ্র সম্পদের সঠিক তথ্যের অভাব। দেখেন, যে কোনো ক্ষেত্রে ইনফরমেশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তো এর তথ্য আমরা সঠিকভাবে পাই না, যেহেতু আমাদের টেকনোলজির অভাব আছে, প্রযুক্তিগত জ্ঞানের অভাব, সে কথা তো আমরা শুরুতেই বলছি। এখন আসি সমুদ্র দূষণ রোধ করে বর্জ্যমুক্ত রাখা। হ্যাঁ, তো আমরা সমুদ্র দূষণটা রোধ করা আর সমুদ্রকে সুন্দর রাখা, অর্থাৎ সমুদ্রের যে টেক কেয়ার করা বা সংরক্ষণ রক্ষণাবেক্ষণ করা, এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। পর্যটন শিল্পের যথাযথ ব্যবস্থাপনা ও বিকাশ সাধন, সমুদ্রের উপর নির্ভর করে কিন্তু পর্যটন শিল্প গড়ে ওঠে, সো এটার ব্যবস্থাপনা বিকাশ সাধনও কিন্তু একটা চ্যালেঞ্জ। সমুদ্র নির্ভর কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ বৃদ্ধি করা, এটাও একটা চ্যালেঞ্জ। সমুদ্র অঞ্চলের সার্বভৌমত্ব নিশ্চিত করা, অর্থাৎ আমাদের তো সমুদ্র অঞ্চল আমরা জানি যে 2014 সালে আমরা কি মিয়ানমারের কাছ থেকে আবার ভারতের কাছ থেকে কি আমরা সমুদ্রতে বিজয় লাভ করেছিলাম। ভারতের কাছ থেকে আর মিয়ানমারের কাছ থেকে আমরা সমুদ্রতে বিজয় লাভ করেছি। তো বাংলাদেশের সীমানার মতো একটা সীমানা আমরা মানে ওয়াটার ওয়ে মানে সমুদ্র জলপথে একটা পেয়ে গেছি। বাট এইটা তো শুধু পাইলে হবে না, আমাদের সামরিকভাবে শক্তিশালী হতে হবে, সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে, যাতে অন্যরা কেউ আমাদের জলসীমা ব্যবহার না করে। কারণ আমরা কিন্তু নিউজে অনেক সময় তথ্য পাই যে থাইল্যান্ড বা মিয়ানমারের যে মাঝি বা জেলেরা তারা তাদের স্পিড বোটে করে আমাদের এখানে মাছ ধরে নিয়ে চলে যায়। তো এত কথা বললাম যাতে এগুলো আমাদের সহজে মনে থাকে আর কি। এখন আসি, হুইচ কান্ট্রি ফাইল্ড সুট এগেইনস্ট মিয়ানমার অন রোহিঙ্গা ইস্যু। এই যে রোহিঙ্গা ইস্যুতে কে মিয়ানমারের বিরুদ্ধে ফাইল সুট করছিল, অর্থাৎ একটা মামলা দায়ের করছিল কে? সুট করা মানে কি? ফাইল সুট, অর্থাৎ সুট মানে কি মামলা, আর ফাইল মানে কি দায়ের করা, অর্থাৎ অভিযোগ করছিল কে এখানে? অবশ্যই গাম্বিয়া। এটা কি একটা ঐতিহাসিক একটা কাজ, গাম্বিয়া এই ঐতিহাসিক কাজটা করেছিল। যদিও গাম্বিয়া একটা ছোট দেশ, আফ্রিকার একটা দেশ, তারপরে একটা সৎ সাহসী ভূমিকা নিয়েছিল বাংলাদেশের পক্ষ নিয়ে আর রোহিঙ্গাদের পক্ষ নিয়ে গাম্বিয়া এটা করেছিল। এখন দেখি, ইন আগস্ট 2017 দ্য মিয়ানমার মিলিটারি বিগান ক্যাম্পেইন অফ ম্যাসেকার, অর্থাৎ গণহত্যার কর্মসূচি, ইনক্লুডিং রেপ, অ্যাকশন এগেইনস্ট দ্য রোহিঙ্গা ইন নর্দার্ন রাখাইন, অর্থাৎ উত্তর রাখাইন। আমরা জানি যে রাখাইন কিন্তু রোহিঙ্গা ঘনবসতি আছে, বা ওদের যে মাইনরিটি সেখানে ঘনবসতি আছে। কিলিং অফ থাউজেন্ড আর ফোর্সিং ওভার, এখানে কি মোট 7,40,000 টু ফিলি টু নেইবরিং বাংলাদেশ। দেখেন, একটা হিউজ অ্যামাউন্ট অফ যে রিফিউজি আমাদের এখানে চলে আসছে। দি অ্যাট্রোকিটিস মানে যে স্বৈর শাসন আর যে নির্যাতন হ্যাভ বিন থ্রুলি ডকুমেন্টেড বাই দ্য ইউনাইটেড নেশন মিডিয়া, জাতিসংঘের যে গণমাধ্যম আছে তাদের দ্বারা এটা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম, হিউম্যান রাইটস গ্রুপ অর্থাৎ মানবাধিকার যে বাস্তবায়নকারী যে সংস্থা বা দল বা গোষ্ঠীগুলো আছে তাদের দ্বারা, হিউম্যান রাইটস ওয়াচ, কারণ আমরা তো জানি হিউম্যান রাইটস ওয়াচ আছে, তো এরকম। তো আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক আদালত, তো এটা আমাদের মনে রাখতে হবে। একটা জিনিস এখন মনে রাখার আছে, এখানে দেখেন আইসিসি আর আইসিজে। তো এটা কি মিয়ানমারের বিরুদ্ধে মামলাটা কি হিসাবে করা হয়েছে? মিয়ানমারকে কি এখানে ক্রিমিনাল সাব্যস্ত করা হয়েছে, নাকি একটা রাষ্ট্রের রাষ্ট্রের বিবাদ হিসাবে এখানে দেখানো হয়েছে? এখানে রাষ্ট্রের রাষ্ট্রের কনফ্লিক্ট হিসাবে এটারে গাম্বিয়া শো করছিল যে দ্য গাম্বিয়া ভার্সেস মিয়ানমার, দেখেন স্টেট ভার্সেস স্টেট মামলাটা। তো তো এই জন্য কিন্তু আইসিসি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে করছিল। বাট এটা যদি ক্রিমিনাল হিসাবে করা হইতো তো সেক্ষেত্রে কিন্তু এই মামলাটা যাইতো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে। তো স্টেট টু স্টেট ডিসপিউট বিটুইন টু পার্টিস জেনোসাইড কনভেনশন, এটা ভায়োলেট করছে কে? জেনোসাইড কনভেনশন, অর্থাৎ কি গণহত্যা যে কনভেনশন বা চুক্তি আছে গণহত্যার বিরুদ্ধে, তো সেইটারে ভায়োলেশন করছে কি মিয়ানমারের যে বর্তমান গণহত্যা। তো এই জন্য এটা নিয়ে যাওয়া হয়েছে কোথায়? এটা নিয়ে হয়েছে স্টেট ভায়োলেশন করেছে, সো এটারে গাম্বিয়া ভার্সেস মিয়ানমার মামলা হিসাবে দেখানো হয়েছে। যদিও এর আমরা কোনো মানে ইফেক্টিভ মানে কোনো একটা পদক্ষেপ বা মেজারমেন্ট নেওয়া সম্ভব হয়নি এটার মাধ্যমে। এখন আমরা আসি, হু ওয়াজ দ্য ফার্স্ট বাংলাদেশি ওম্যান কনকিউরিং এভারেস্ট, প্রথম বাংলাদেশি হিসেবে কোন মহিলা বা নারী এভারেস্টকে জয় করে? তো খুব সম্প্রতি 2024 সালে 19 মে, এই তো গত মাসে, বাবর আলী নামে এভারেস্টের সর্বোচ্চ যে শৃঙ্গ সে জয় করছে এই ব্যক্তি। এর ফলে আমাদের দেশের সুনাম উজ্জ্বল হয়েছে। এখন আসি, প্রথম বাংলাদেশি হিসাবে এভারেস্ট জয় করে মুসা ইব্রাহিম, 23 মে 2010। আর দুবার জয় করেছে কে? 2011, 2012 এম এ মুহিত নামে এই ব্যক্তি। এখন আসি, নিশাত মজুমদার নামে এই নারী প্রথম বাংলাদেশি এভারেস্ট জয় করে 19 মে 2012। সো এইটা কিন্তু অলওয়েজ ইম্পর্টেন্ট, ইনি। আর প্রথম জন ইম্পর্টেন্ট, ইনিও ইম্পর্টেন্ট, আর লাস্টের জন্য ইম্পর্টেন্ট। সো এই তিনজনের আমরা নাম মনে রাখবো, বাট 6 জন যা আছে এটা আমরা মনে রাখবো।
আরো দেখেন একজন নারী আছে, তো এটাও মনে রাখ, তো 6 জনটাই আমরা মনে রাখি, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল মেটার, যেহেতু এভারেস্ট তো আর ইন্টারন্যাশনাল একটা ব্যাপার। সো ওয়াসফিয়া নাজরিন, খালেদ হুসাইন আর বাবর আলী, এই 6 জনকে আমরা ভালোভাবে মনে রাখবো আর কি। এখন আসি সাইবার সিটি অফ বাংলাদেশ, হুইচ সিটি নন দ্য সাইবার সিটি অফ বাংলাদেশ, অর্থাৎ সাইবার সিটি নামে কোন সিটি পরিচিত। সাইবার সিটি, তো এটা তো অনলি একটা কি অ্যান্সার হবে সিলেট। আর পাসওয়ার্ড কি জয় বাংলা, অর্থাৎ এখানে আপনি কি ফ্রি ওয়াইফাই পাবেন, তো এটার পাসওয়ার্ড হবে কি জয় বাংলা পাসওয়ার্ডটা, তো পাসওয়ার্ডটাও কিন্তু মনে রাখতে হবে। এখন আসি হেলদি সিটি চট্টগ্রাম, প্রথম ডিজিটাল দ্বীপ মহেশখালী, প্রথম স্মার্ট উপজেলা শিবচর মাদারীপুর, প্রথম ডিজিটাল জেলা যশোর, আর বাংলাদেশের প্রথম স্মার্ট জেলা পঞ্চগড়, প্রথম স্মার্ট জেলা পঞ্চগড়, আর প্রথম ডিজিটাল জেলা যশোর। দেখেন স্মার্ট আর মানে ডিজিটাল এইগুলা গুলাই ফেললে হবে না, খুব ভালো করে মনে রাখতে হবে আর কি। তো আমাদের এই সবগুলাই মনে রাখতে হবে, বিশেষ করে বিউপির জন্য এগুলা কিন্তু বরাবর ইম্পর্টেন্ট। আর আমি যেভাবে কোশ্চেনগুলো সলভ করতেছি, তো আমি কিন্তু মানে ইন ফিউচারের কথা ভেবে এই কোশ্চেনগুলো দিচ্ছি, আমি কিন্তু এমন না যে জাস্ট অ্যান্সার কি হবে বলে সাইন মেরে চলে যাচ্ছে, এমন না। এখন ফুল ফর্ম অফ ওয়াইফাই, আমরা আইসিটি তো এটা জানি, ওয়্যারলেস ফিডেলিটি বা টারবিনদের সুবিধা, IEEE 802.11, এটা যে আছে 11 আর কি। তো এটা হচ্ছে ওয়াইফাই, তো ওয়াইফাই যে প্রোটোকলটা আছে সেটা হচ্ছে কি IEEE। এখন এই যে আই ট্রিপলির মানেটাও কিন্তু আমাদের জাস্ট মনে রাখতে হবে। তো যারা ট্রিপলি পড়ে তারা তো এমনিই বোঝে মোটামুটি, বাট এটা ট্রিপলির সাথে সংযুক্ত না, এটা জাস্ট একটু মনে রাখলে হচ্ছে যে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স, জাস্ট এইটা। তো লেন্থ অফ কর্ণফুলী টানেল, তো দেখেন আমাদের মানে বিউপির কোশ্চেন গুলাতে কিন্তু মোটামুটি আসছে, সাম্প্রতিক থেকে বেশ আসছে কোশ্চেন। আর একটা কি মানে মুক্তিযুদ্ধের চেতনা থেকেও কিন্তু যথেষ্ট কোশ্চেন আসছে। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, এটা কর্ণফুলী টানেল নামেও পরিচিত, এটার অপর নাম কি বঙ্গবন্ধু টানেল। তো এইটার যে লেন্থ সেটা হচ্ছে 9.39 কিলোমিটার, আর যদি মানে ওয়াইড বলি তাহলে 3.32 কিলোমিটার। এখন আসি এটা কোন প্রতিষ্ঠান, চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এইটা নির্মাণ করছে আর কি, প্রকল্প বাস্তবায়ন করছে এই কোম্পানি। এখন কর্ণফুলী নদীর তীরে অবস্থিত নির্মাণ সড়ক সুড়ঙ্গ পথ, এটি বাংলাদেশের দীর্ঘতম সুড়ঙ্গ পথ, সেটা হচ্ছে কর্ণফুলী টানেল। আর বাংলাদেশের সর্বপ্রথম টানেল কিন্তু কর্ণফুলী টানেল। আর পূর্ববর্তী পিডিএফে কিন্তু আমরা পড়ে আসছি যে টেমস টানেল, ঠিক আছে, টেমস টানেল, অর্থাৎ 1800 সালের যে টেমস টানেল ওইটা কিন্তু প্রাচীন। আর এইখানে আমরা দেখতেছি লেন্থ অফ কর্ণফুলী টানেল, দেখেন যথেষ্ট কিন্তু মিল আছে। ওইখানে কিন্তু পদ্মা ব্রিজ আমরা একটু দেখে আসছি, মানে পদ্মা ব্রিজও পাবেন যেমন সেখানে এরকম কিন্তু পাবেন কর্ণফুলী টানেলও, তো যথেষ্ট মিল আছে। এখন আসি জুম অ্যাপ, তো আমরা যারা মনে করেন অনলাইনে ক্লাস নিই, তো তাদের ক্ষেত্রে জুম অ্যাপ, অথবা আমরা যখন ক্লাস করি বিশেষ করে করোনার সময় কোভিড পিরিয়ডে কিন্তু জুম অ্যাপটা যথেষ্ট মানে কি ফেমাস হয়ে গেছে, মানে বিখ্যাত হয়ে গেছে। তো জুম অ্যাপের ইরিক ইউয়ান এটা হচ্ছে জুম অ্যাপের প্রতিষ্ঠাতা, এরিক ইউয়ান। তো জুম অ্যাপ সর্বোচ্চ ফ্রি পরিষেবায় 150 জন একযোগে 40 মিনিট পর্যন্ত কনফারেন্সিং এর সুযোগ পায়, অর্থাৎ কি আপনার 40 মিনিট হয়ে গেলে আবার আপনাকে ক্লোজ করে সেভ হওয়ার পরে আবার নতুন করে আপনাকে শুরু করতে হবে। আর এইখানে সাবস্ক্রাইব করতে আপগ্রেড করতে পারবেন। আর এখানে মোট 1000 জন ব্যবহারকারী একযোগে 30 ঘন্টা অবধি স্থায়ী সভা করতে পারে, যেটা ওই যে ফ্রি না, সেটা অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, অর্থাৎ ডোনেশন বা দানের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন। তো এত কিছু তো চাইনি, তারপরে আমরা এটা জেনে রাখলাম যে আসতে তো পারে। এখন আসি বুকস অফ প্রিন্স হ্যারি, অর্থাৎ রাজপুত্র, ইংল্যান্ডের যে রাজপুত্র এই যে হ্যারি, তার বই, সেই বইয়ে কি ছিল দেখেন, এই বইটা কিন্তু যথেষ্ট বিক্রি হয়েছে, তো হিউজ অ্যামাউন্ট আর্ন করছে এই বইটা বিক্রির মাধ্যমে। এক বিবৃতির সংস্থা বলেছে এসপিআর বাজারে আসার প্রথম দিনই বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক প্রকাশক পেঙ্গুইন র্যান্ডম হাউস
তার নাম কি ছিল? পেঙ্গুইন র্যান্ডম হাউস। প্রকাশিত প্রকাশিত যে কোনো নন ফিকশন বই সবচেয়ে বেশি বিক্রির রেকর্ড, মোট 410 পাতার স্মৃতিকথা। এটা কার? প্রিন্স হ্যারির। তো র্যান্ডম হাউস জানিয়েছে প্রথম মার্কিন মুদ্রণ ছিল প্রায় 20 লাখ কপি। জাস্ট এগুলো একটু পড়ে রাখবেন, তাইলে মনে রাখতে সুবিধা হবে। বাট তো সব মুখস্থ করা লাগবে না, জাস্ট মনে রাখতে হবে 410 পেজ। আর এটা কোন প্রকাশনী এটা ছাপাইছে সেটাও লাগবে না, জাস্ট কি প্রিন্স হ্যারির যে স্মৃতিকথা এটা মনে রাখতে হবে জাস্ট। এখন আসি, হোয়াট ইজ স্টপ জেনোসাইড? স্টপ জেনোসাইড তো আমরা জানি যে একটা এ ডকুমেন্টারি অন 1971 লিবারেশন অফ বাংলাদেশ। তো এটা কি? এটা জহির রায়হানের একটা ডকুমেন্টারি। এইটা ইউজে মানে বর্বরতার কথা, ইয়াইয়া খানের যে বর্বরতার কথা সেটা তুলে ধরা হয় এইখানে। যে ইয়াইয়া খান তার গণহত্যায় নাদির শাহ, স্টালিন এদেরকেও ছাড়াই চলে গেছে। ইয়াইয়া খান মানে 30 লাখ বাঙালি যে আমাদের গণহত্যা করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রেমানন্দী স্টপ জেনোসাইড অ্যান্ড এ স্টেট ইজ বর্ন প্রেমানন্দ চিত্র বা ডকুমেন্টারির মাধ্যমে জহির রায়হান আন্তর্জাতিক অঙ্গনে মুক্তিযুদ্ধ, বাঙালি জাতির উপর হানাদার পাকিস্তানি বাহিনীর বর্বর অত্যাচার, গণহত্যা, নির্মমতার ভয়াবহ চিত্র তুলে ধরেছে। তিনি নিজে স্টপ জেনোসাইড ও স্টেট ইজ বর্ন দুইটা নির্মাণ করেন এবং আলমগীর কবির ও বাবুল চৌধুরীর মাধ্যমে নির্মাণ করেন যথাক্রমে লিবারেশন ফাইটার্স ও ইনোসেন্ট মিলিয়ন্স। তো দেখেন এই যে প্রেমান্য বা ডকুমেন্টারির উপর মোট 4টার সাথে ইনার নাম সংশ্লিষ্ট, আর নিজেই করছেন স্টপ জেনোসাইড অ্যান্ড আর সাথে যেটা করেছে সেটা হচ্ছে এ স্টেট ইজ বর্ন, স্টপ জেনোসাইড আর স্টেট ইজ বর্ন। আর সাথে তার আরো দুইটা ইনি করেছেন, তার হচ্ছে ইনোসেন্ট মিলিয়ন্স আর লিবারেশন ফাইটার্স নামে। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট, জহির রায়হানের এনিথিংই ইম্পর্টেন্ট। কারেন্সি মিউজিয়াম অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের যে টাকা জাদুঘর, এটাকে কি বলা হয়? টাকা জাদুঘর বলা হয়। তো আমরা যদি একটু জুম ইন করি তো দেখতে পারবো নামটা, দেখেন টাকা জাদুঘর লেখা, দেখেন সবগুলো মুদ্রা এখানে রাখা আছে। সো এখানে দেখি আমরা কারেন্সি মিউজিয়াম অফ বাংলাদেশ লোকেটেড, এটা কোথায় লোকেশন আমার জাস্ট এটা জানলে হবে। আর উদ্দেশ্য কি, হিস্ট্রিটা দেখে নি। টাকা মিউজিয়াম ওয়াজ এস্টাবলিশ ফার্স্ট কারেন্সি মিউজিয়াম ইন 2009, থার্ড ফ্লোর অফ দ্য মেইন বিল্ডিং অফ বাংলাদেশ ব্যাংক, মতিঝিল। তো এটা ঢাকায় মতিঝিলে অবস্থিত। আর ইস্টাবলিশ অ্যাজ কারেন্সি মিউজিয়াম 2009, জাস্ট সালটা মনে রাখবেন। আর ঢাকার মতিঝিলে অবস্থিত এটা মনে রাখবেন। আর এইটা এর যাত্রা শুরু করে আনুষ্ঠানিকভাবে 2013 সালে, জাস্ট এটা মনে রাখলেই হচ্ছে। আর কিছু মনে রাখার আমার দরকার নেই। এটা কারেন্সি নোট। আর এর যে উদ্দেশ্য, অ্যাসপেক্ট, এটা আমরা জেনে নিই। এর উদ্দেশ্য কি? কালেক্ট, সংগ্রহ রাখা, সংরক্ষণ করা, প্রদর্শন করা, গবেষণা করা মনিটারি ট্র্যাডিশন অফ বাংলাদেশি টাকা। ওকে। আর হেয়ার কয়েন্স অ্যান্ড নোটস আর রেলিভেন্ট অবস্টেকল বিন ডিসপ্লেড অ্যাট্রাকটিভলি, মানে খুব আকর্ষণীয়ভাবে। আর ডিটেলস ইনফর্ম, আর খুব কি বর্ণনাগুলো খুব ভালোভাবে শো করা হয় আর কি। এখন আমরা আসি থার্ড সিপোর্ট অফ বাংলাদেশ লোকেটেড ইন। তো প্রিভিয়াস স্লাইডে আমরা কিন্তু সমুদ্র বন্দর তৃতীয় কোনটা ছিল? পায়রা। জাস্ট এটা বলে আমরা পার করে দিছি। বাট এটা এখন আমরা দেখবো বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর চট্টগ্রাম, মংলা ও পায়রা। চট্টগ্রাম 1877 সালে চট্টগ্রামে প্রথম আমাদের যে বন্দর গড়ে ওঠে 1887, অর্থাৎ ব্রিটিশ না, হ্যাঁ এটা ব্রিটিশ পিরিয়ডে, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের আগে, তাদের পর ব্রিটিশ। তো এটা হচ্ছে ব্রিটিশ পিরিয়ডে 1887 চট্টগ্রাম। তো আমরা তো জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হোক, প্রথম বিশ্বযুদ্ধ হোক, এগুলা কি চট্টগ্রাম একটা ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল। সো চট্টগ্রাম কিন্তু বেশ বিখ্যাত। এখন আসি 1950 সালে স্থাপিত হয় মংলা, বাগেরহাটের যে মংলা বন্দর 1950-এ। আর পটুয়াখালীর কলাপাড়ায় দেশের তৃতীয় যে পায়রা বন্দর, সেটা হচ্ছে 2013 সালে। তো এটা বেশ ইম্পর্টেন্ট, আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। এখন আসি, when was the 21st February declared as International Mother Language Day? এখন আসি 1999 সালের 17 নভেম্বর। দেখেন এটা একটা মানে বহুল আলোচিত একটা কোয়েশ্চেন, এটা এসেই থাকে। তো হিস্ট্রি সাবজেক্ট যারা পড়ে অথবা জিকে খুব আসে এটা। তো 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রথম উত্থাপন করা হয়। এতে 188টি দেশ সমর্থন জানালে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয়। তাহলে সমর্থন পাই কয়টা দেশের? 188। আর 1999 17 নভেম্বর 21শে ফেব্রুয়ারি দিবসটি জাতিসংঘের সদস্য সমূহে যথাযথ
মর্যাদায় পালিত হয়েছে 2000 সাল থেকে। এখন আসি, হুইস ম্যাগাজিন অনার্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর টাইটেল অফ পোয়েট অফ পলিটিক্স, রাজনীতির কবি হিসাবে কে আখ্যায়িত করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে? তো এইটার অ্যান্সার হবে আমেরিকান নিউজ উইক পত্রিকা। এখন আসি, 5 এপ্রিল 1971 যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন নিউজ উইক সাংবাদিক লোবেন জেঙ্কিস প্রতিবেদনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসাবে আখ্যায়িত করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গেট জুলিও কুরি অ্যাওয়ার্ড কবে সালে, মানে কত সালে? আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক স্বীকৃতি পান শান্তিপদক জুলিও কুরি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 140 দেশের প্রায় 200 সদস্য উপস্থিত ছিলেন, সেখানে প্রেজেন্ট ছিলেন। তো এইটা বিশ্ব শান্তি পরিষদ 1972 সালে 10 অক্টোবর পদকপ্রাপ্ত হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ঘোষণা করে। তাহলে কত? 10 অক্টোবর 1971। এটা আমরা এভাবে একটু মনে রাখতে চেষ্টা করতে পারি যে 10 জানুয়ারি তো বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস ছিল, 10 জানুয়ারি। তো তো সেটা যেতে না যেতেই 1972 সালের 10 জানুয়ারি, তো তার 9 মাসের মাথায় হিসেবে পেয়ে গেল কি জুলিও কুরি, যে বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক পদকটা। আর সেই অনুষ্ঠানে রমেশ চন্দ্র বলেছিলেন, মানে যে জেনারেল অ্যাসেম্বলি তার সেক্রেটারি জেনারেল তিনি বলেছিলেন, রমেশ চন্দ্র ছিল তখন, তিনি বলেছিলেন বঙ্গবন্ধু সম্পর্কে একটা কমেন্ট করেছিলেন, সেটা হচ্ছে কি যে তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু, তিনি শুধু বাংলার নন, তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু। তো স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রনেতার ক্ষেত্রে এইটাই প্রথম কোনো আন্তর্জাতিক খেতাব বা পদক ছিল। হিউরিস্টিক অ্যাসোসিয়েটেড উইথ, স্বয়ং শিক্ষার্থী সবকিছু আবিষ্কার করতে হবে, শিক্ষাবিধানের এই তত্ত্ব বিষয়ক আবিষ্কারে নি, এইটাই কি নিজেকেই আবিষ্কার করতে হবে। এইটা হিউরিস্টিকের সাথে দেখেন, অভিজ্ঞতার মূল্যায়ন পূর্বক প্রয়াস ও প্রমাদের মধ্য দিয়ে আরোহী যুক্তিতর্কের সমস্যার সমাধান পদ্ধতি আছে আবিষ্কার বিদ্যা। হিউরিস্টিক ফ্রম অ্যানসেন্ট গ্রিস ফাইন্ড ডিসকভার ইজ প্রসেসড বাই দ্য হিউম্যানস। এখন আসি, arrived at decision. Heuristic are simple strategies that human, animals, and organization, even machinery, use to quickly judgment, make decision and solution to complex problems. তো আপনি যদি জাস্ট এটা জানতেন যে হিউরিস্টিকটা মানে হচ্ছে কি নিজে কিছু আবিষ্কার করা বা তত্ত্ব বিষয়, দেখেন খুব মানে হার্ড দিবে না, জাস্ট একটু মিল রেখেই দিবে। তো হিউরিস্টিক মানেটা একটু মনে রাখেন, ইংলিশের ক্ষেত্রেও কাজে দিবে এটা। এখন হোয়াট ইজ উলফ ওয়ারিয়র ডিপ্লোম্যাসি, অর্থাৎ চীনের যে আগ্রাসী নীতি আছে পুরো বিশ্বের ক্ষেত্রে। তো আপনারা দেখবেন তাইওয়ান ইস্যুতে হোক চীন, অথবা যে কোনো ইস্যুতে চীন কিন্তু একটু আগ্রাসী ভূমিকা পালন করছে বর্তমানে। তো এইটা কি উলফ ওয়ারিয়র ডেমোক্রেসি। তো সাম্প্রতিক বছরগুলোতে চীন কর্তৃক গৃহীত বৈদেশিক আক্রমণাত্মক যে রীতি উলফ ওয়ারিয়র ডিপ্লোম্যাসি, এই পদ্ধতির বৈশিষ্ট্য হলো অন্যান্য দেশের প্রতি আরো দৃঢ় অবস্থান, চীনের স্বার্থ রক্ষার জন্য সামরিক শক্তির ব্যবহার। উলফ ওয়ারিয়র নামটি জনপ্রিয় চাইনিজ অ্যাকশন মুভি ও ফ্রান্সাইজি থেকে নেওয়া হয়েছে। প্রধান চরিত্র একজন চীনা সৈনিক তার দেশকে রক্ষা করে থাকে। তো দেখেন, এত কিছু মনে রাখলে সুবিধা হয় কি যে আমরা যে ডক্ট্রিনটা বা যে মতবাদটা বা প্রিন্সিপালটা মনে রাখতে আমাদের সুবিধা হয়। ওল্ড ওয়ারিয়র কূটনীতি চীন এবং অন্যান্য দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের উপর, দেখেন চীন তার অর্থনৈতিক শক্তি যেমন ব্যবহার করছে তেমন অবস্থান নিয়েছে, যেমন অস্ট্রেলিয়া বাণিজ্য বিধিনিষেধ ইত্যাদি। বাল্টিক স্টেট কি? বাল্টিক স্টেট হচ্ছে তিনটা যে রাষ্ট্র, এইটা মিলে হচ্ছে কি বাল্টিক স্টেট বলা হয়। এস্টোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। সো মানচিত্র দেখেন ব্লু কালারে, মেরুন কালারে অ্যান্ড সাথে গোল্ড কালারে যে ইন্ডিকেট করা আছে। তো এই তিনটা আছে বাল্টিক স্টেট, এস্টোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। অল থ্রি কান্ট্রিজ আর দ্য মেম্বার্স অফ ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যে সামরিক সংস্থা আছে তার সদস্য এরা। ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরো জোন অ্যান্ড দ্য ওসিইডি, ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য, ইউরোজোনেরও সদস্য এরা। তাহলে দেখলেন কি মানে ইউরোপে বেশ একটা ভালো অবস্থানে আছে এই থ্রি বাল্টিক স্টেট। দ্য স্মলেস্ট সি ইন দ্য ওয়ার্ল্ড কি মারমোর সি, যে মর্মর সাগর, এটাই হচ্ছে কি স্মলেস্ট স্টেট। আর এটা হচ্ছে 175 মাইল মতো। আর তাহলে কি 280 কিলোমিটার লং। জাস্ট এটা মনে রাখলেই হবে, ওয়াইডটা না মনে রাখলেও চলে, জাস্ট টু লং টাইম মনে রাখা উচিত আমাদের, কারণ সবসময় কি সবকিছু মনে রাখা পসিবল না। এখন আসি দ্য বিগেস্ট সি, ওইটা তো ক্ষুদ্রতম, আর বিগেস্ট কে বৃহত্তমকে ফিলিপাইন সি, স্প্যানিং অ্যাজ ভাস্ট এত মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। এটা হচ্ছে বিগেস্ট সি। বাংলাদেশ রিসিভ ম্যাক্সিমাম ফরেন ইনভেস্টমেন্ট, অর্থাৎ বাংলাদেশ সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ কোথা থেকে লাভ করে থাকে বাংলাদেশ?
বর্তমানে দেখেন 2022 সালের একটা রিপোর্টে দেখা যাচ্ছে যে চীন, তো এটা পত্রপত্রিকা ভেদে একটু ডিফারেন্ট হয়ে থাকে, আর বাট মোস্ট অফ দি ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে মানে সর্বোচ্চ বিনিয়োগকারী হয়ে থাকে মানে ইউএসএ। তো বর্তমানে একটু কমছে ইউএসএটা, তো চীন আপাতত। তবে মেইনলি ইউএসএ এই কারণে যে আমাদের যে পোশাক বাজার ইউরোপ যেমন বড়, তেমনি ইউএসএ তে আমরা বেশ রপ্তানি করে থাকি আমাদের পণ্য দ্রব্য সমূহ, আর ফরেন রেমিটেন্সও কিছু পেয়ে থাকি। সো এই হিসাবে ইউএসএ তো বেশ আমাদের একটা বড় বৈদেশিক সম্পর্ক আছে। বাট বর্তমানে কি চায়না সর্বোচ্চ $940 মিলিয়ন ফিসকাল ইয়ার, অর্থাৎ 2022 অর্থনৈতিক বছরে $940 মিলিয়ন বিনিয়োগ পেয়েছে। আর এটা 16.9 বিলিয়ন 2019 সালে পেয়েছে ইউএস এর কাছ থেকে। হু রিসিভ 21 পদক 2023। সো আমার এখন একটু জুম ইন করা প্রয়োজন, তো এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা। হুম। তো এটা দেখেন 2024-এর তালিকাটা দিয়েছি, এরা চাইছিল 2023-এর। তো আমরা যেহেতু আপডেটেড, আমাদের লাগবে বর্তমান, সো আমরা বর্তমান জিনিসই পড়বো, পুরনো কিছুই পড়বো না। সো আমরা এখন দেখবো, জাস্ট আমরা এইটুক দেখবো, আর বাদ বাকি আপনারা রিডিং করে নেবেন। তো বাংলাদেশের দ্বিতীয় সম্মানজনক বেসামরিক পুরস্কার 21 পদক, এটা কিন্তু পূর্ববর্তী স্লাইডে আমি পড়ছি। আর তো আপনারা কিন্তু ভেবেন না যে এটা হয়তো যে রিপিটেশন হয় বিউপিতে করছেন, না। আমি যে অ্যান্সার শিটগুলো দিচ্ছি এক্সপ্লেনেশন বিস্তারিত, সেখানে কিছু রিপিটেশন হচ্ছে, কোশ্চেনে কিন্তু রিপিটেশন হইতেছে না। তো 21 পদক নিয়ে যেহেতু বলছে, তো আমরা 21 পদক নিয়ে এক্সট্রা কিছু জেনে নেবো। এটা জাতীয় পরিষদের বুদ্ধিজীবী সামাজিক ব্যক্তিত্ব উন্নয়নে ভূমিকা রাখার জন্য দেওয়া হয় মহান ভাষা আন্দোলন অমর শহীদদের স্মরণে 1976 সাল থেকে, অর্থাৎ ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে একটা দেওয়া হয়ে থাকে, অর্থাৎ ভাষা ভিত্তিক অবদান রাখার জন্য তাদেরকে এগুলা দেওয়া দেওয়া হয়ে থাকে। তো এইখানে একটা জিনিস দেখা যাক, আমরা কিছু দেখি আমরা চিনি কিনা। দেখেন এই যে শিল্পী এন্ড্রু কিশোর, তিনি মরণোত্তর এই পদকটা পেয়েছেন, অর্থাৎ ভাষা আন্দোলন নিয়ে বা ভাষা নিয়ে কোনো গান বা কোনো নিয়ে অবদান রাখলেই তারাই কিন্তু অনলি তারাই মানে অ্যাওয়ার্ডটা পেয়ে থাকে আর কি। তো এগুলো আপনারা মানে জাস্ট একবার স্ক্রিনিং করে রাখবেন, মানে দ্রুত চোখ বুলাই রাখবেন একবার। দ্য প্রেজেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট ইন বাংলাদেশ ইজ পার্লামেন্টারি, অর্থাৎ বাংলাদেশের বর্তমান যে ব্যবস্থা এটা কি সংসদীয় পদ্ধতির সরকার। কারণ বাংলাদেশে একসময় মানে ক্ষণিকের জন্য প্রেসিডেন্সিয়াল সরকার ছিল, বাট পুরো বাংলাদেশে বর্তমান থেকে পূর্ব পর্যন্ত কিন্তু মেইনলি চলে আসতেছে পার্লামেন্টারি, অর্থাৎ সংসদীয়, অর্থাৎ সংসদী প্রধান, পার্লামেন্টারি প্রধান আইনসভায় সমস্ত ক্ষমতার হেড, অর্থাৎ আইনসভা আইন তৈরি করে সবকিছু নিয়ন্ত্রণ করে আইনসভা পার্লামেন্ট। এখন আসি বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থা সংসদীয়, এই পদ্ধতিতে প্রধানমন্ত্রীর হাতে সরকারের প্রধান ক্ষমতা থাকে, কারণ প্রধানমন্ত্রী কিন্তু নির্বাহী প্রধান, প্রধানমন্ত্রী কিন্তু সংসদের মধ্যমণি। প্রধানমন্ত্রী হলো গণতন্ত্র পদ্ধতিতে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সদস্য দ্বারা নির্বাচিত হন, অর্থাৎ আমাদের যে 350 জন সংসদ সদস্য আছে ইনাদের কিন্তু হেড কিন্তু আমাদের প্রধানমন্ত্রী, আর এনাদের আমরা নির্বাচন করি, মানে আমাদের প্রধানমন্ত্রীও কিন্তু জনগণই ইনডাইরেক্টলি নির্বাচন করে থাকে। এটাই তো গণতন্ত্র। আর যাচ্ছি সেক্টর হুইচ কন্ট্রিবিউটস মোর টু জিডিপি, বাংলাদেশের বর্তমানে জিডিপি ঘাটে অবদান রাখছে কারা। দেখেন একসময় বাংলাদেশ জিডিপিতে মানে প্রধান অবদান রাখতো কি কৃষি খাত, বাংলাদেশে জিডিপিতে একসময় হিউজ অ্যামাউন্ট যে মানে অবদান রাখছে কি কৃষি খাত। বাট বর্তমানে কিন্তু কৃষি বাড়ছে, মানে একটা সময় কিন্তু মন্থর হয়ে গেছিল, মানে খুবই কমে গেছিল, বাট বর্তমানে উন্নত প্রযুক্তির ফলে কিছু কিছু বাড়ছে বাংলাদেশের কৃষিতে অবদান, বাট এতও বেশি না। কিন্তু বাংলাদেশের মেইন যে সেক্টরটা অবদান রাখে সেটা হচ্ছে সেবা খাত, অর্থাৎ সেবা খাতের মধ্যে কি কি পড়ে, এই যে আমরা যে পণ্য বিক্রয় করাই, এর মধ্যে বিভিন্ন বিষয় আছে, যেমন আমাদের পরিবহন আছে, যাতায়াত সেক্টর আছে, বা বিভিন্ন বিল আছে খাতের, মানে কি অনেকগুলো লেনদেন ট্রানজাকশন বা সেবা সবকিছু মিলেই কিন্তু সেবা খাত। তো 51.24 এটা কিন্তু সেবা খাতে বাংলাদেশ সবচেয়ে বেশি আর্ন করে থাকে, মানে জিডিপি বেশি পেয়ে থাকে। মানে নর্মালি যে আমরা কোন পণ্যদ্রব্য কিনতেছি তার উপরও যে ভ্যাটটা, সেটাও কিন্তু সেবা খাতের ভিতরে চলে যাইতেছে। এখন শিল্প খাত 37.56%, এটাও কিন্তু কম না। বাংলাদেশে যদি বলা হয় সিঙ্গেলি সেবা খাত বাদে কোন খাতটা উপরে উঠে যাচ্ছে, তো সেটা কিন্তু শিল্প খাত, কারণ শিল্পে বাংলাদেশ কিন্তু উন্নতি লাভ করছে। যেমন বাংলাদেশে কিন্তু মানে অনেক জাহাজ শিল্প গড়ে উঠেছে বাংলাদেশে, অনেক কি ইলেকট্রনিক শিল্প গড়ে উঠেছে নিজস্ব,
যেমন ওয়ালটন আছে। তো এরকম শুধু কিন্তু এই না যে কাপড় শিল্প, বস্ত্র শিল্প, পোশাক শিল্প, মানে কত ধরনের শিল্প আছে তার কিন্তু শেষ নাই। তো শিল্প কিন্তু 37.56% উঠে গেছে বাংলাদেশে বর্তমানে। তো এই তিনটা খাত কিন্তু মেইন মনে রাখতে হবে, সেবা শিল্প আর কৃষি। তো মেইন কি? সেবা খাত। এখানে কি ছিল? সেবা খাতের কথা এখানে বলা ছিল। এখন আসি প্রিভিয়াস নেম অফ কুমিল্লা। কুমিল্লার পূর্ব নাম কি ছিল? আমরা তো জানি কুমিল্লার পূর্ব নাম কি? ত্রিপুরা নামে পরিচিত ছিল। দেখেন কুমিল্লার পূর্ব নাম ত্রিপুরা। জাস্ট আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, সবগুলো পড়তে হবে। জাস্ট আমি একবার তাও রিডিং প্ল্যান করব। সিলেট জেলার পূর্ব নাম জালালাবাদ। খুলনা জেলার পূর্ব নাম জাহানাবাদ। বাগেরহাট জেলার খলিফাবাদ। নোয়াখালী জেলার পূর্ব নাম, এটা কিন্তু মনে রাখতে হবে, সুধারাম ভুলুয়া। কুমিল্লা জেলা ত্রিপুরা, এটা একটু রিপিটেশন। কুষ্টিয়া জেলা নদিয়া। জামালপুর জেলা, এটা মনে রাখার দরকার নেই, মানে সবগুলো তো মনে রাখার দরকার নেই। মুন্সিগঞ্জ বিক্রমপুর, এটা মনে রাখতে হবে। ভোলা জেলা, এটা মনে রাখতে হবে যেহেতু একটা ভোলা তো দ্বীপের জন্য বিখ্যাত। আর শাহবাজপুর গন্ডোয়ালান, এটা কি দিনাজপুর, এটা মনে রাখতে হবে। মুজিবনগর বৈদ্যনাথতলা নাম পরিবর্তন করে তো মুজিবনগর রাখা হয়। বাগেরহাট জেলার পূর্ব নাম খলিফাতাবাদ, মনে রাখতে হবে এটা। সোনারগাঁও সুবর্ণগা, মনে রাখতে হবে। পদ্ম জেলার কীর্তিনাশা, এটা মনে রাখতে হবে। মহেস্থানগড় জেলার পূর্ব নাম পুণ্ডবর্ধন, এটা মনে রাখতে হবে। সাতক্ষীরা সাতঘরিয়া, এগুলা মনে রাখতে হবে আর কি। জাস্ট একবার স্ক্রিনিং করতে হবে আমাদের। তো পড়া কিন্তু মনে রাখার একটা ভালো একটা উপায় হচ্ছে কি? স্ক্রিনিং। তো স্ক্রিনিংটা কিন্তু শিখতে হবে, মানে দ্রুত জাস্ট চোখ বোলানো, মানে কি কিওয়ার্ড গুলো ধরে ফেলা, এর বলে স্ক্রিনিং। আমি তো অনেকবার স্ক্রিনিং শব্দটা বলি, বাট এক্সপ্লেইন করা হয় না। স্ক্রিনিং মানে কি? যে আমি দ্রুত চোখ বোলাবো আর জাস্ট অনলি কি কিওয়ার্ড গুলো মানে কি হাইলাইট করব, সেগুলো হচ্ছে স্ক্রিনিং। একাত্তরের দিনগুলি রিটেন বাই কি? একাত্তরের দিনগুলি তো জাহানারা ইমামের লেখা, আমরা এটা জানি। তো এইখানে কিন্তু আমরা জাহানারা ইমামের নামটা লিখি নাই। তো এটা একটু মনে রাখতে হবে, জাহানারা ইমাম, একাত্তরের দিনগুলি জাহানারা ইমাম। হ্যাঁ, তো একাত্তরের দিনগুলি লিখছেন কে? জাহানারা ইমাম। আর ইনার যে গ্রন্থগুলো আছে দেখেন, এগুলা কিন্তু খুব মানে ইম্পর্টেন্সের সাথে নিতে হবে, মনে রাখতে হবে। শিশু সাহিত্য আছে গজকচ্ছপ, সাতটি তারা, ঝিকিমিকি, বিদায় দে মা, ঘুরে আসি। অনুবাদ গ্রন্থের মধ্যে আছে জাগ্রত ধরিত্রী, তেপান্তরের ছোট্ট শহর, আহ নদীর তীরে ফুলের মেলা, ইত্যাদি ইত্যাদি। মুক্তিযুদ্ধ গ্রন্থগুলোর মধ্যে আছে বীরশ্রেষ্ঠ, একাত্তরের দিনগুলি। আর এছাড়াও আছে কি? এছাড়াও আছে দেখেন অন্য জীবন, 1875, নিঃসঙ্গ পাইন, শেক্সপিয়ার ট্র্যাজেডি, দুই মেরু, প্রবাসের দিনগুলা, ক্যান্সারের সাথে বসবাস, এটসেট্রা এটসেট্রা। আর ইংলিশের ভিতরে আছে কি? অ্যান্ড ইন্ট্রোডাকশন টু বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার পার্ট, 1938। এটা একাত্তরের দিনগুলি, এটা লিখছেন কে? জাস্ট আমাদের কিন্তু বিউপি এটা দিছিল, বাট আমি আপনাদের সুবিধার্থে এত কিছু মেনশন করলাম। জিকে পড়লে, কোনো কিছু পড়লে কিন্তু এইভাবে ব্যাখ্যার সাথে পড়বেন, অনলি কিন্তু এইটা অ্যান্সার এইভাবে পড়বেন না, তাহলে কিন্তু মনে থাকবে না। আমি জাস্ট কি জাহানারা ইমাম আসছে, সো তার সবকিছু এ টু জেড পড়ে নিছি কিন্তু। এখন আসি, হোয়াই হু ইজ ফেমাস ফর হিজ রিসার্চ ফর পোভার্টি। এটা তো আমরা জানি অমর্ত্য সেন নোবেল পিস প্রাইজ পাইছিল দুর্ভিক্ষ দারিদ্র্য নিয়ে কাজ করার জন্য। পোভার্টি অ্যান্ড ফেমিন, অ্যান এসে অন এন্টাইটেলমেন্ট অফ দ্য deprivation and 1981, Shen revealed that in many cases famine food supplies are the not significantly reduced instead of a number of social economic factors. অর্থাৎ শুধু যে খাদ্যের কারণে যে দুর্ভিক্ষ হয়ে থাকে এমন নয়, কিছু সোশ্যাল ফ্যাক্টর কাজ করে থাকে, যেমন ডিক্লাইন ওয়েজেস, অর্থাৎ পারিশ্রমিক কমে যায়, বেকারত্ব বেড়ে যায়, খাদ্য মূল্য বেড়ে যায়, পোর ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম, অর্থাৎ কি খাদ্য যে বিপণন পরিবহন যদি খারাপ ব্যবস্থা থাকে তো সেক্ষেত্রেও দুর্ভিক্ষ হয়। তাহলে অনলি যে খাবারের সরবরাহ সংকটের জন্যই হবে এমন না, অনেক নানা কারণেও হয়, সেগুলো আমি আপনাদের দেখিয়েছি। আর এখানে দেখেন 74-এর দুর্ভিক্ষের সাথে বন্যারে আহ, সম্পর্কিত বলা হয় কেস স্টাডি। তো এগুলো জাস্ট একবার প্লেন রিড করবেন আপনারা, তো এগুলো জানতে পারবেন আর কি। ঠিক আছে, দেখেন এগুলো রিড করার ফলে আপনার সুবিধাটা হবে কোথায়? যে অমর্ত্য সেন একবার পড়লে কি মনে থাকতো লোকটাকে? না, কিন্তু আপনারা যখন এই ডকুমেন্টারিটা পড়বেন তখন এনার সম্পর্কে মাথায় গেঁথে যাবে, পত্রিকা পড়ার মতো এটা কাজ দিবে আর কি।